নববধূর সাজে সজ্জিত অবস্থায় শ্বশুর বাড়ির মূল দরজার চৌকাঠের ওপারে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে নাজিয়াত। নাজিয়াতের পাশেই দাঁড়িয়ে আছে ওর স্বামী বিভোর। নাজিয়াতের শ্বশুর মশাই আকরাম সাহেব চৌকাঠ পেরিয়ে বাড়ির ভিতর প্রবেশ করতে করতে বললেন, কই গো প্রতীকের মা, কোথায় তুমি? আমাদের ছোট ছেলে যে বৌমাকে নিয়ে এসে পড়েছে। হাসিমুখে ছোট বৌমাকে ঘরে তুলবে তো। আকরামের কথা শেষ হতে না হতেই নাজিয়াতের পাশ কাটিয়ে ওর বড় দুই ভাসুর প্রতীক, আহসান, দুই যা মালিনী, রত্নাসহ একমাত্র ননদ বৃষ্টি বাড়ির ভিতর প্রবেশ করে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসে পড়ে। ওদের সকলের মুখশ্রী জুড়েই একরাশ বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে আছে। সেই সময় আকরামের স্ত্রী পারভিন বেগম নিজের মুখশ্রীতে দেমাগী ভাব স্পষ্ট রেখে আকরামের সামনে এসে দাঁড়িয়ে বললেন, বলি, তোমার ছোট ছেলে কোনো এমন মহারাজ্যের রাজকুমারীকে বিয়ে করে নিয়ে এসেছে যে তাকে হাসিমুখে মাথায় উঠিয়ে ঘরে আনতে হবে। হ্যাঁ, এনেছে তো এক ছোট ঘরের মেয়েকে। তাকে এত আপ্যায়ন করে ঘরে তোলার কোনো মানে নেই। বুড়ো বয়সে এসে এত নাটক করা সাজে না তোমার, বুঝলে? পারভিনের এরূপ কথায় আকরামের মুখশ্রী জুড়ে বিরাজমান সকল খুশিরা মলিনতার কালো মেঘের আড়ালে চাপা পড়ে যায় মুহূর্তের মধ্যেই। পারভিনের এহেনু কথা কানে পড়তেই এত সময় ধরে নুয়ে রাখা মাথা তুলে সম্মুখ পানে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায় নাজিয়াত। পরক্ষণেই নাজিয়াতের মেজ যা রত্না সোফা ছেড়ে উঠে পারভিনের দিকে অগ্রসর হতে হতে বলল, আপনি এই বিয়েতে যাননি, খুব ভালো করেছেন আম্মা। আমাদেরও সেখানে যাওয়া একদমই উচিত হয়নি। রত্নার তালে তাল মিলিয়ে নাজিয়াতের বড় যা মালিনী সোফায় বসে থাকা অবস্থাতেই বিরক্তির স্বরে বলল, কি যে একটা পরিবেশ! কোনো রকমে ইট পাথর দিয়ে তিনটে ছোট ছোট ঘর উঠিয়ে রেখেছে। স্বল্প সংখ্যক লোকজনের উপস্থিতিতেই ঠাসাঠাসি অবস্থা। এমন ছোট লোক ঘরে কখনো আমার মতো বড় ঘরের মেয়ে পা রাখবে তা আমি কল্পনাও করিনি। পরপরই বৃষ্টি বলল, জানো মা, ওখানে একটা রুমেও এসির ব্যবস্থা ছিল না। গরমে আমার এত দামি সাজও নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়িয়েছিল। কি যে বিরক্ত লাগছে ওই মুহূর্তটুকুর কথা মনে পড়তেই, বলে বোঝাতে পারবো না তোমায়। নাজিয়াতের বড় ভাসুর প্রতীক শান্ত স্বরে বলল, আহহ, কি শুরু করলে কি তোমরা? নতুন বউ এখনো পর্যন্ত বাড়ির ভিতরে প্রবেশ করল না, আর তারই সামনে তোমরা তারই বাড়ির অবস্থা নিয়ে এত নিন্দালাপ জুড়ে বসেছ। এতে ওর মনে কেমন প্রভাব পড়তে পারে তা নিয়ে কি তোমাদের মনে বিন্দুমাত্র ভাবনা নেই? পারভিন ধমকের স্বরে বললেন, বড় খোকা, তুই চুপ কর। একদম এই ছোটলোক ঘরের মেয়ের পক্ষ নিয়ে সাফাই গাইতে আসবি না। নাজিয়াতের মেজ ভাসুর আহসান সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বিরক্তির স্বরে বলল, সারারাত ধরে তোমরা সবাই মিলে ছোট ঘর বড় ঘর নিয়ে মারামারি কামড়া কামড়ি করো। আমি যাচ্ছি ঘুমাতে। সকালে উঠে আবার দোকানে যেতে হবে। তোমাদের এসব অতিরিক্ত বাড়াবাড়ি দেখার বিন্দুমাত্র আগ্রহ আমার নেই। রত্না, তুমি কি যাবে আমার সাথে? আহসানের কথা শেষ হওয়া মাত্রই নাজিয়াত ঠায় চৌকাঠের ওপারে দাঁড়িয়ে না থেকে দুহাতে নিজের বেনারসির দুপাশ কিছুটা তুলে ধরে বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে শান্ত স্বরে বলল, আরে আরে সম্মানীয় মেজ ভাসুর মশাই, আগেই কোথায় যাচ্ছেন আপনি? এত সময় ধরে নিজের বউ ও মা বোনের কথা শুনলেন, এখন যেই না আমার বলার সময় এলো অমনি চলে যেতে চাইছেন। এটা কিন্তু একদমই ঠিক না। নাজিয়াতের মুখে এরূপ কথা শুনে উপস্থিত সকলেই বেশ অবাক হয়। চৌকাঠের ওপারেই বিভোর দাঁড়িয়ে এক হাতে নিজের চোখে থাকা কড়া পাওয়ারের মোটা ফ্রেমের চশমাটা ঠেলে কিনাঞ্চিত উপরে তুলে ধরে নাজিয়াতের উপর দৃষ্টি স্থির করে। পরক্ষণেই নাজিয়াত হাসি মুখে বলল, ছোটবেলা থেকেই টিভিতে অনেক বাংলা সিনেমায় দেখে আসছি আমার পছন্দের নায়িকা শাবনূর আর মৌসুমী আপু কিভাবে তাদের দজ্জাল কুটনি শাশুড়ি ননদ যাদের জব্দ করতেন। সেসব দেখার পর আমিও মনে মনে চাইতাম আমার জীবনেও যেন এমন শাশুড়ি ননদ আর যা আসে, আর আমি তখন তাদের আচ্ছা মতো জব্দ করতে পারব। আমার সেই চাওয়া আজ সত্যিই পূরণ হয়ে গেল। তাই দা কুড়ালে মারামারি কামড়া কামড়ি এবার থেকে জমে পুরো ক্ষীর হয়ে যাবে প্রতি মুহূর্তে। নাজিয়াতের মুখে এরূপ কথা শুনে বিভোরের মুখ অটোমেটিক হা হয়ে যায়। মালিনী, রত্না আর বৃষ্টি একে অপরের দিকে এক পলক করে চেয়ে দেখে। ওদের চেহারার ধরন পুরোপুরি পরিবর্তন হয়ে গিয়েছে। মুখ ফুটে কিছু বলার মতো ভাষা যেন ওরা খুঁজে পাচ্ছে না। প্রতীক, আহসান সকলের আড়ালে ঠোঁট চেপে কেবল নিজেদের হাসি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আকরাম নাজিয়াতের দিকে অবাক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন। কিয়ৎক্ষণ পর পারভিন দাঁতে দাঁত পিষে বললেন, তোমার এত বড় সাহস, তুমি আমাকে দজ্জাল বলে? নাজিয়াত নিজের বুকের উপর দুহাত ভাঁজ করে পারভিনের দিকে তাকিয়ে হাসি মুখে বলল, জানেন শাশুড়ি মা, বহু আগে বাংলায় একটা প্রবাদ বাক্য শুনেছিলাম। বাক্যটা এমন ছিল, হাটের মাঝে কথা পড়ল, যার কথা তার কানে বাজল।
আপনার রিয়াকশন দেখে এই প্রবাদ বাক্যটি বলা থেকে নিজেকে আটকে রাখতে পারলাম না। রত্না নিজের দুগাল পরপর কয়েকবার স্পর্শ করে বলল, ও মা গো মা, এ কেমন বেহায়া নির্লজ্জ মেয়ে ছেলে রে বাবা। বিয়ের পর শ্বশুর বাড়িতে প্রথম পা রাখতে না রাখতেই শাশুড়ি মাকে দজ্জাল আর আমাদের তিনজনকে কুটনি যা ননদ বলে সম্বোধন করল। আবার মুখে মুখে তর্কও করে। এমন হারে বজ্জাত মেয়ের জন্য কিছুদিন পর যে এই সংসারে আর সুখ শান্তির অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না তা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি আম্মা। আমি তো নম্র ভদ্রভাবেই দরজার বাহিরে আমার স্বামীর পাশে মাথা নুয়ে দাঁড়িয়েছিলাম। কখন আমার শ্রদ্ধেয় শাশুড়ি মা আসবেন আর আমাকে হাসিমুখে নিজের বাড়িতে তুলবেন সেই অপেক্ষায় করছিলাম। কিন্তু আমার ভদ্রতা যে তোমাদের কারোর পছন্দ হয়নি সেটাও তো তোমরা সবাই তোমাদের কথার ধরনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলে। মানছি আমি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। আমার বাবার আয় রোজগার স্বল্প হওয়ায় তিনি রাজপ্রাসাদের মতো বিশাল আকারের বাড়ি বানাতে পারেননি। প্রতিটি ঘরে দামি দামি ব্র্যান্ডের এসিও লাগাতে পারেননি। কিন্তু একটা কথা কি জানেন? আমার কাছে ওই রংচটা সাদামাটা 3 ঘর বিশিষ্ট ইট পাথরের বাড়িটি রাজপ্রাসাদের থেকে কোনো অংশে কম ছিল না। আমার বাবা মা আমার কাছে রাজা মশাই আর রানী মার মতো সম্মানীয় ছিলেন। আমি আর আমার ছোট 2 ভাই বোন ছিলাম সেই রাজা রানীর কলিজার ধন আর ওই রাজপ্রাসাদের রাজকন্যা, রাজপুত্র। হতে পারে প্রযুক্তির উন্নতির কারণে পৃথিবী এখন মানুষের হাতের মুঠোয় বন্দী হয়ে গিয়েছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতেও বিদ্যুৎ ব্যবস্থা পৌঁছে দিতে সক্ষম হয়েছেন সরকার। কিন্তু বৈদ্যুতিক পাখার বাতাসে কিংবা এসির শীতল হাওয়ায় শরীরের উপরিভাগে লেগে থাকা ঘামের কণাগুলো শুকিয়ে গেলেও প্রাণ ও মনকে শীতল করতে পারেন না কখনো। একমাত্র খোলা বারান্দায় মায়ের কোলে মাথা রেখে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে তার হাত পাখার শীতল বাতাসই পারে মনকে শীতল করে দিতে। আপনাদের সবার কাছে আমার কথাগুলো তুচ্ছ ও বিরক্তিকর মনে হতে পারে, কিন্তু আমি একটা কোথাও ভুল বলিনি। এই বলে নাজিয়াত নীরব হয়ে দাঁড়িয়ে রয়। উপস্থিত বাকিরাও আর কোনো প্রত্যুত্তর করে না। আকরাম বিভোরকে উদ্দেশ্য করে বললেন, কি রে ছোট খোকা, তুই এখনো ওখানে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়, বৌমাকে নিয়ে রুমে যা। অনেক লম্বা জার্নি হয়েছে তোদের, বিশ্রাম নেওয়া প্রয়োজন। বিভোর বাড়ির ভিতরে এসে নাজিয়াতের পাশে দাঁড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি আমার সাথে আসুন। আমাদের রুমটা দোতলায়, ওই যে ওই পার্শ্বে, একেবারে কর্নারে। বিভোর আঙুল উঁচিয়ে নিজের রুমটা ইশারায় নাজিয়াতকে দেখিয়ে দিল। নাজিয়াত কোনো কথা না বলে সিঁড়ির দিকে অগ্রসর হতে শুরু করে। পারভিন সহ উপস্থিত বাকিরাও নিজ নিজ রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। বিভোরকে এখনো ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে আকরাম বললেন, যা হতচ্ছাড়া, বৌমা তো আগে আগেই উপরে চলে গেল। পরক্ষণেই বিভোর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপর যেতে যেতে বলল, আমার জন্যও দাঁড়িয়ে যান। আমি আসছি তো। আকরাম এক পলক ছেলের যাওয়ার পানে দেখে ছোট্ট করে একবার নিঃশ্বাস ফেলে নিজ রুমে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলেন। সিঁড়ি বেয়ে উপরে এসে বিভোরের দেখানো রুমের ভিতর প্রবেশ করে মুখশ্রী জুড়ে চাপা রাগের ছাপ স্পষ্ট রেখে খোপার সাথে আটকানো ওড়নাটা খুলে বিছানার উপর রাখে নাজিয়াত। এরপর একে একে হাত, কান ও গলায় থাকা স্বর্ণালঙ্কারগুলোও খুলে বিছানার উপর রাখে সে। রুমটা একনজরে দেখে নেয় সে। আলমারির পাশে মেঝের উপর ও বাড়ি থেকে আনা নিজের কাপড়ের ব্যাগটা দেখতে পেয়ে সেখানে থেকে এক সেট কাপড় বের করে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়িয়ে সেখানে রাখা চেয়ারের উপর কাপড়গুলো রেখে চুলের খোপায় গুজে রাখা ক্লিপগুলো খুলতে শুরু করে। অতপর চুল চিরুনি করা শেষ হতেই বেখেয়ালে কাপড়গুলো না নিয়েই নাজিয়াত ওয়াশরুমে প্রবেশ করে। শরীর থেকে ভারী পোশাকগুলো খুলে নিজেকে হালকা করে নিয়ে পানি দ্বারা শরীর ভিজিয়ে নেওয়ার পর নাজিয়াতের স্মরণ হয় ও গোসলের পর পরিধান করার কাপড়গুলো না নিয়েই ওয়াশরুমের ভিতর চলে এসেছে। নাজিয়াত নিজ মনে মনে বিড়বিড়িয়ে বলল, আমার এই চাপা রাগ আর বেখেয়ালিপনা স্বভাবের জন্য যে আর কতদিন কতবার এভাবে অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হবে আমায় আল্লাহ মালুম। এতক্ষণে হয়তো উনি রুমে চলে এসেছেন। কি করি এখন? কিয়ৎক্ষণ নীরব থেকে ভাবার পর একটা উপায় পেয়ে নাজিয়াত ওয়াশরুমের দরজা সামান্য খুলে সেই ফাঁকা অংশ দিয়ে সামনে তাকাতেই দেখে বিভোর বিছানায় মাথা নুয়ে রেখে বসে আছে। নাজিয়াত একবার গলা ঝাড়া দিয়ে বলল, এই যে শুনছেন। বিভোর ডাক অনুসরণ করে চোখ তুলে সামনে তাকাতেই ওয়াশরুমের দরজার সামান্য ফাঁকা অংশ দিয়ে বের করে রাখা নাজিয়াতের হালকা ভেজা মুখশ্রী দেখতে পায়। পরক্ষণেই বিভোর নিজের দৃষ্টি সরিয়ে বলল, জি বলুন। আপনি একটু রুমের বাহিরে যান তো। কেন? উল্টো প্রশ্ন না করে যেতে বলছি, যান। আচ্ছা। এই বলে বিভোর উঠে রুমে বাহিরে চলে যায়।
নাজিয়াত শরীরের অর্ধাংশ টাওয়াল দিয়ে ঢেকে ওয়াশরুম থেকে বেরিয়ে চেয়ারের উপর রাখা নিজের জামা কাপড়গুলো হাতে নিতেই বিভোর বলছিলাম কি বলে আবারও রুমের ভিতরে প্রবেশ করলে নাজিয়াত উচ্চশব্দে চিল্লিয়ে উঠে হাতে থাকা ওনার ভাঁজ খুলে নিজের সামনে লম্বাভাবে মেলে ধরে বলল, এই আপনাকে বললাম না রুমের বাইরে থাকতে, আবারও ভিতরে এসেছেন কেন? বিভোর উল্টো ঘুরে দাঁড়ানো অবস্থায় বলল, আসলে কত সময় বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে সেটা জানতে এসেছিলাম আবার। নাজিয়াত দাঁতে দাঁত পিষে বিড়বিড়িয়ে বলল, অসভ্য লোক, সারারাত বাহিরে বসে মশা মারুন। এই বলে নাজিয়াত ওর কাপড়গুলো নিয়ে ওয়াশরুমের ভিতরে প্রবেশ করে আবারও। অনেক সময় পেরিয়ে যাওয়ার পরেও নাজিয়াতের কোনো সারা শব্দ না পেয়ে বিভোর বলল, আমি কি এভাবেই দাঁড়িয়ে থাকব? নাজিয়াত আয়নার সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করতে করতে বলল, দাঁড়িয়ে থাকতে মন না চাইলে বসে পড়ুন, কেউ তো আপনাকে আটকে রাখেনি। মেঝের উপরেই বসবো নাকি সোফাতে? বিভোরের কথা শুনে নাজিয়াতের এবার ইচ্ছে হচ্ছে নিজের মাথার চুলগুলোই একটা একটা ছিঁড়তে। নাজিয়াত চিরুনিটা ধপ করে ড্রেসিং টেবিলের উপর রেখে বিভোরের দিকে ঘুরে দাঁড়িয়ে বলল, এদিক ওদিক কোথাও না বসে সরাসরি আমার মাথায় উঠে বসলেই পারেন। বিভোর একটু হেসে বলল, যা, আপনার মাথার উপর আমার মতো একজন স্বাস্থ্যসম্মত মানুষ বসলে আপনি ভর সইবেন কি করে? নাজিয়াত, ওহ আল্লাহ, বাঁচাও আমায় বলে বিছানায় এসে বসে। বিভোর দ্রুত পায়ে বিছানার কাছে এসে দাঁড়িয়ে বলল, আল্লাহ তো স্বয়ং তার বান্দাদের বাঁচাতে আসেন না। একজন বান্দাকে তার বিপদের হাত থেকে রক্ষা করতে উছিলা হিসেবে আরেকজন বান্দাকে পাঠানোর ব্যবস্থা করেন। আজ থেকে তো আমরা একসাথে এক রুমেই থাকব। তাই আপনার কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাকে সবরকম বিপদ থেকে রক্ষা করার। নাজিয়াত বিভোরের দিকে শান্ত দৃষ্টি স্থির করে বলল, আমাদের মাঝে আজ যেই সম্পর্কের বাঁধন তৈরি হয়েছে সেই সম্পর্কের নাম কি বলুন তো? বিয়ের সম্পর্ক। আপনার সাথে আমার বিয়ে হয়েছে আজ। আমরা স্বামী স্ত্রী নামক পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়েছি আজ। আচ্ছা, এই যে একটু আগে বললেন আপনাকে যেন আমি নির্দ্বিধায় নিজের সকল সমস্যা সম্পর্কে অবগত করি, আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন আমাকে সকল সমস্যা থেকে উদ্ধার করার জন্য, কিন্তু আপনার এই কথার সাথে তো আমি কাজের কোনো মিল পেলাম না। তখন মানে কখন? এ বাড়ির চৌকাঠের ওপারে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই আপনার বাড়ির একজন সদস্য যখন আমাকে ও আমার বাবার বাড়ি এবং আমার পরিবারের সদস্যদের মিন করে ও তো বড় বড় অপমানমূলক কথা শুনালেন, তখন আপনার মুখটা সুপার গ্লু দিয়ে আটকে রেখেছিল কে? সকলের সামনে যেই স্বামী নিজের সদ্য বিবাহিতা স্ত্রীর সম্মান রক্ষার্থে দুটো কথা বলার সাহস রাখে না, চার দেওয়ালের ভিতরে আসার পর তার মুখে স্ত্রীকে সকল সমস্যা থেকে রক্ষা করার চেষ্টা করবে এমন বড় বড় কথা বলাও একদমই শোভা পায় না, বুঝলেন? নাজিয়াতের মুখে এরূপ কথাগুলো শুনে বিভোরের মুখশ্রী ভার হয়ে যায়। বিভোর ভার ভার কণ্ঠেই বলল, আমি বলিনি জন্য আপনি তো চুপ করেছিলেন না। তাদের কথার পিঠে কথা ঠিকই শুনিয়েছিলেন। আর আপনার কথাগুলো শুনে সবাই নিজ নিজ রুমে চলেও গিয়েছিল। আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে হতে পারি, কিন্তু ভিখিরি বা হাভাতে স্বভাবের নই যে শ্বশুর বাড়িতে এসে 3 বেলা 3 মুঠো খাবার আর বছরান্তর 2টো শাড়ি পাওয়ার জন্য নিজের আত্মসম্মান বোধ খুঁয়ে সবার ছোট বড় সব কথা চুপচাপ শুনে হজম করে নিব। আমাকে শরীরে ইট মারার মতো আঘাত হানানো কথা শোনালে প্রত্যুত্তরে পাটকেলের মতো জবাবও শুনতে হবে। এই বলে নাজিয়াত বিছানায় শরীর এলিয়ে দেয়। বিভোর নিঃশব্দে বিছানায় বসতে নিলে নাজিয়াত ধমকের স্বরে বলল, খবরদার বিছানায় বসতে কিংবা শুতে পারবেন না। বিভোর অবাক স্বরে বলল, কিন্তু এটা তো আমারও বিছানা। এখানে শোয়ার অধিকার আমারও আছে। অধিকার ছিল, কিন্তু এখন আর নেই। যেদিকে এই চার দেওয়ালের বাহিরে আমাকে বা আমার পরিবারকে মিন করে কেউ একটাও অপমানমূলক শুনালে আপনি কড়া ভাষায় তার প্রতিবাদ করতে পারবেন, হোক না যেই মানুষগুলো আপনার খুব প্রিয়জনদের মাঝে কেউ, সেদিন থেকেই আপনার এই বিছানায় থাকার অধিকার পুনরায় ফিরে আসবে। ততদিন ওই সোফাতেই ঘুমাতে হবে আপনাকে। বিভোর একবার দীর্ঘশ্বাস ফেলে আর কথা না বাড়িয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সোফাটা বিভোরের আকার ধারণ করার জন্য যথেষ্ট না হয় এখানে শুইতে গিয়ে বিভোরকে ভীষণ বেগ পেতে হচ্ছে। পরমুহূর্তেই নাজিয়াত নিজের হাতের বাম পার্শ্বে থাকা টেবিল ল্যাম্প অফ করার সুইচটাতে চাপ দিতেই সম্পূর্ণ রুম আধারে ডুবে যায়। 3 রত্না ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়। রত্নার স্বামী আহসান বিছানায় শরীর এলিয়ে কপালের উপর এক হাত ভাঁজ করে চোখ বুজে আছে। সেইসম রত্না যেই শাড়িটা পরিধান করে বিভোর আর নাজিয়াতের বিয়ের উদ্দেশ্যে নাজিয়াতের বাড়িতে গিয়েছিল, আজ সেই শাড়িটা ভাঁজ করতে করতে বিরক্তির স্বরে বলল, আগে যদি বুঝতাম তোমার বাবা এমন ছোটলোক ঘরের মেয়ের সাথে তোমার ছোট ভাইয়ের বিয়ে ঠিক করেছেন, তাহলে জীবনেও ওর বিয়ে উপলক্ষে ওই মেয়ের বাড়িতে পা রাখতাম না। আমার এত দামি শাড়িটার জায়গায় জায়গায় ঘামের দাগ বসে গিয়েছে আজ। এই শাড়ি আর পরিধানের যোগ্য রইল না।
আহসান কপালের উপর থেকে হাত সরিয়ে রত্নার উপর দৃষ্টি স্থির করে বলল, সরাসরি বললেই তো পারো তোমার আবারও নতুন শাড়ি লাগবে। বলার আগেই বুঝে যাও জন্য তোমাকে আমার অনেক বেশিই ভালো লাগে। তাহলে আগামীকাল দোকানে যাব বিকালে। নতুন স্টকে আসা শাড়িগুলো থেকে 2-4টা শাড়ি নিয়ে আসব। দোকান দিয়েছি পর থেকে প্রতি মাসে তোমার 10টা করে নিতে হয়। এত শাড়ি একটা মানুষের ঠিক কি কাজে লাগে আজও বুঝে উঠতে পারলাম না আমি। এখন বাজারের অবস্থাও ভালো না। যেটুকু লাভ হয় তা দিয়ে তোমার চাহিদা পূরণেই হিমশিম খেতে হয় আমাকে প্রতি মাসে। নেহাতি বিভোর ভালো একটা পজিশনে চাকরি করে, ভালো স্যালারি পায়। তাই সংসারের যাবতীয় খরচ পূরণে আমাকে হাত দিতে হয় না। ছেলেটাও বড় হচ্ছে, কিছুদিন পর ওকে স্কুলে ভর্তি করিয়ে দিতে হবে। তখন আমি ওর খরচ কিভাবে পূরণ করব তা ভেবে পাচ্ছি না। রত্না রাগী স্বরে বলল, যদি স্ত্রী সন্তানের খরচ ও তাদের চাহিদায় পূরণ করতে না পারো তাহলে বিয়ে করেছিলে কেন? সারাজীবন আইবুড়ো হয়েই কাটিয়ে দিতে। যত সব। এই বলে রত্না দ্রুতকদমে রুম থেকে বেরিয়ে পাশের রুমে চলে যায়। আহসান রত্নার যাওয়ার পানে তাকিয়ে একবার দীর্ঘশ্বাস ফেলে। পাশের রুমটা রত্না আর আহসানের 5 বছর বয়সী ছেলে আরমানের। রত্না রুমে প্রবেশ করতেই দেখে আরমান বিছানায় গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে। রত্না নিঃশব্দে আরমানের পাশে শুয়ে পড়ে। অনেক সকালে ঘুম ভেঙে যায় নাজিয়াতের। বাবার বাড়ি থাকতেও সকাল সকাল সবার আগে ঘুম থেকে উঠে ঘর, বারান্দা ও উঠান ঝাড়ু দিয়ে সকলের জন্য খাবার তৈরি করত সে। নাজিয়াত শোয়া থেকে উঠে বসতেই ওর দৃষ্টি যায় বিভোরের উপর। বিভোর যে সোফায় অতটুকুনি জায়গায় কষ্ট করে নিজেকে মানিয়ে নিয়ে রাত কাটিয়েছে তা নাজিয়াতের বুঝতে বাকি রয় না। নাজিয়াত বিছানা থেকে নেমে বিভোরের মাথার কাছে হাঁটু ভাঁজ করে বসে মনে মনে বলল, ঘুমিয়ে আছেন? একদম নিষ্পাপ শিশুর মতো লাগছে আপনাকে। ঈষৎ কষ্ট হয়ে গিয়েছে ঘুমাতে রাতে, তাই না? কিন্তু কিছু তো করার নেই। আমারও কষ্ট লেগেছিল যখন আমাকে সবাই অপমানমূলক কথা শুনিয়েছিল, কিন্তু আপনি একটা টু শব্দও করেননি দেখে। তাই এতটুকু কষ্ট আপনি ডিজার্ভ করেনি। পরক্ষণেই নাজিয়াত বসা থেকে উঠে ওয়াশরুমে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছিল নাজিয়াত। সেই সময় সে লক্ষ্য করে ড্রয়িংরুমে ওর শাশুড়ি পারভিন বেগম 2 জন পুরুষ ও 2 জন মহিলার সম্মুখে দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য করে কিছু বলছেন। পুরুষ ও মহিলা 4 জনের প্রত্যেকের কাঁধে একটা করে কাপড়ের পোটলা রাখা। তাদের পরনের কাপড়গুলোও সাদাসিধা। নাজিয়াত ধারণা করে এরা সকলেই হয়তো এ বাড়ির কাজের লোক। নাজিয়াত সিঁড়ি বেয়ে নিচে নামতেই ওরা সকলে পারভিনের থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পারভিন পিছন ঘুরতেই নাজিয়াতকে পরিপাটিভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, মহারানীর ঘুম ভাঙল তাহলে? এখন একে একে সংসারের সব কাজ সেরে ফেলো দেখি। বসিয়ে বসিয়ে তো আরাম আয়েশে দিন পার করতে দিতে পারবো না তোমার মতো ছোটলোক ঘরের মেয়েকে। কারণ তোমাদের স্বভাবই হলো ছোট থেকে কম পেয়ে পেয়ে বড় হয়ে হুট করে বড় ঘরের বউ হয়ে গেলে নজরও বড় হয়ে যায়। সকাল সকাল শাশুড়ির মুখে এতগুলো ছোট বড় কথা শুনে নাজিয়াতের রাগে শরীর জ্বলে উঠে যেন। পরক্ষণেই নাজিয়াত বলল, সংসারের সব কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এমনই যখন চাওয়া ছিল আপনার, তো ছেলেকে বিয়ে না করিয়ে কাজের লোক ভাড়া করে আনলেই পারতেন। আমি তো এখন এ বাড়ির বউ, কাজের লোক নই। তাই কাজের লোকের মতো গাধার খাটুনি খাটা আমার পক্ষে সম্ভব না শাশুড়ি মা। যত বড় মুখ নয় তত বড় কথা। শোনো মেয়ে, গতকাল এ বাড়ির চৌকাঠের ওপারে দাঁড়ানো অবস্থা থেকেই তোমার অনেক বড় বড় কথা হজম করে নিয়েছে, কিন্তু আর নিব না। এ বাড়িতে থাকতে হলে আমার ছেলের সাথে সংসার করতে হবে, আমার সব কথা কোনো প্রশ্ন ছাড়া পালন করে যেতে হবে। নাজিয়াত স্মিত হাসি দিয়ে বলল, বড় কথা আর বললাম কোথায়? নিজের সীমাতে থেকেই বলছি, যদি আমি এ বাড়ির বউ হিসেবে সংসারের কাজে হাত লাগাই এমনটা চান আপনি, তাহলে আপনার বাকি 2 বৌমাকেও তাদের আরামের ঘুম কাটিয়ে এখানে আসতে বলুন। 3 জন মিলে সংসারের কাজগুলো ভাগাভাগি করে নিয়ে সম্পন্ন করব রোজ। পারভিন দাঁতে দাঁত চেপে বললেন, ওরা দুজন তোমার মতো ছোটলোক ঘরের মেয়ে নয়। বিয়ের সময় দুজনেই নিজেদের সাথে 10 ভরি স্বর্ণের গহনা আর 5 লাখ টাকা নিয়ে এসেছিল। তুমি তো এনেছ গলায় করে ওই ফিলফিলে পাতলা একটা স্বর্ণের চেইন আর পাতলা এক জোড়া চুড়ি। সব মিলিয়ে 1 ভরি স্বর্ণ হবে কি না সন্দেহ। আর সেই তুমি ওদের সাথে নিজের তুলনা করছো কি করে? এত এত স্বর্ণ কি বিয়ের পর আপনার বৌমারা আপনার ছেলেদের পরানোর জন্য নিয়ে এসেছিল শাশুড়িমা? আমি আপনার ছোট ছেলের জন্য আনিনি, তাই খুব আফসোস হচ্ছে। নাজিয়াতের মুখে এমন অপমানমূলক প্রত্যুত্তর শুনে রাগে পারভিনের সর্বশরীর কেঁপে উঠে যেন। পারভিন দ্রুত কদমে হেঁটে নাজিয়াতের সম্মুখে এসে দাঁড়িয়ে ওকে থাপ্পড় দেওয়ার জন্য উদ্যত হলে নাজিয়াত তার হাতটা ধরে নিয়ে বলল,
হুটহাঁটো হাতের ব্যবহার করতে গিয়ে যদি বুড়ো বয়সে এসে নুলো হতে হয় তখন নিজের সব কাজ করবেন কি করে শাশুড়ি মা? পারভিন নিজের হাত নাজিয়াতের হাতের বাঁধন থেকে ছাড়ানোর জন্য নাড়াচাড়া করতে থাকে। নাজিয়াত স্মিত হাসি দিয়ে বলল, আমি মধ্যবিত্ত ঘরের মেয়ে ঠিকই, কিন্তু একদমই সাদাসিধা স্বভাবের নই। গতকাল আপনার ছেলেকেও বলে দিয়েছি আমার উপর ইট ছুড়লে প্রতিউত্তরে পাটকেলের আঘাতও খেতে হবে। তাই আজ যা করার চেষ্টা করলেন ভবিষ্যতে তার পুনরাবৃত্তি আর করিয়েন না। তাহলে সত্যি সত্যিই আপনার ৫৫ বছর বয়সে এসেও টান টান চামড়ার এই সুন্দর হাতটা আর কোনো কাজ করার মতো অবস্থায় থাকবে না। এই বলে নাজিয়াত এক ঝটকায় ওর শাশুড়ির হাত ছেড়ে দিয়ে রান্নাঘরের উদ্দেশ্যে হাঁটা ধরে। পারভিন পারে না এই মেয়েকে এক্ষুনি এই বাড়ি ছাড়া করতে। পরক্ষণেই পারভিন রাগে হনহনিয়ে নিজরুমের উদ্দেশ্যে হাঁটা ধরলেন। রান্নাঘরে প্রবেশ করে নাজিয়াত গ্যাসের চুলোর উপর একটা ছোট সাইজের পাতিল বসিয়ে ৩ জনের চায়ের পরিমাণে পানি বসায়। অতঃপর চা বানানো শেষ হলে সর্বপ্রথম চা নিয়ে শ্বশুরমশাই আকরাম সাহেবকে দেওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। আকরাম ও পারভিনের রুমের দরজার সামনে আসতেই ভিতর থেকে পারভিনের কণ্ঠে ভেসে আসা কথাগুলো শুনতে পেয়ে নাজিয়াত সেখানেই দাঁড়িয়ে যায়। বলি, দুনিয়ায় কি মেয়ের সংকট দেখা দিয়েছিল যে এত তাড়াহুড়ো করে একটা অসভ্য মেয়েকে আমার ছোট ছেলের বউ করে নিয়ে আসলে? আকরাম শান্ত কণ্ঠে বললেন, ছোট বৌমা কি অসভ্যতামি করল যে সকাল সকাল তোমার মেজাজ এত চড়া হয়ে গিয়েছে? গতকাল বাড়িতে ঢুকতে না ঢুকতেই সকলের সামনে কেমন চাপা করে করে বড় বড় কথা বলল শুনলে না? এটা কি কোনো সভ্য মেয়ের স্বভাব হতে পারে বলে মনে হয় তোমার? নতুন বউ ঘরে পা রাখার আগেই তাকে ও তার বাবার বাড়ির পারিবারিক অবস্থা নিয়ে অপমানমূলক কতগুলো কথা শোনালে তোমরা এরপরও সে চুপচাপ সব কথা সহ্য করে নিয়ে তোমাদের সাথে নম্র আচরণ করবে, এমনটা হলে তো বিষয়টা অস্বাভাবিক লাগতো আমার কাছে। আকরামের মুখে এরূপ কথা শুনে পূর্ব থেকে রাগে জ্বলতে থাকা পারভিনের শরীরে যেন এখন অগ্নিও লাভা ফুটতে শুরু করেছে। নাজিয়াত আকরামের কথায় মনে মনে অনেকটা সন্তুষ্ট বোধ করছে। ঠোঁটে স্মিত হাসির রেখা স্পষ্ট রেখে রুমের ভিতর প্রবেশ করে সে। আকরাম নাজিয়াতকে চা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হাসিমুখে কাউচের উপর সোজা হয়ে বসে বললেন, সকাল সকাল চা না হলে কি জমে? খুব উপকার করলে তুমি ছোট বৌমা। নাজিয়াত হাসিমুখে আকরামের দিকে চায়ের কাপটা এগিয়ে দিল। আকরাম তা নিয়ে পান করতে করতে বললেন, চায়ের স্বাদ তো অতুলনীয় হয়েছে বৌমা। এখন থেকে রোজ সকালে তুমি আমাকে ১ কাপ করে চা বানিয়ে দিও তো। আচ্ছা বাবা, দিব। পারভিন বললেন, এ ঘরে যে আরও একজন বান্দা থাকেন সে কথা হয়তো স্মরণ নেই তোমার, তোমার আদরের ছোট বৌমার। তাই তো শুধু তোমার জন্যই চা বানিয়ে নিয়ে এসেছে। আকরাম ভ্রু যুগল কিঞ্চিত কুঁচকিয়ে বললেন, তুমি কবে থেকে চা খাওয়া শুরু করলে? চায় তো তোমার সেই শুরু থেকেই চরম অ্যালার্জি জানতাম। একেবারেই পছন্দ করো না চান পান করা। তাহলে আজ হঠাৎ এমন কথা বলছো যে? আকরামের এমন কথায় নাজিয়াত ঠোঁট চেপে নিজের হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পারভিন প্রত্যুত্তরে কিছু বলার ভাষা খুঁজে না পেয়ে রাগে ফোঁস ফোঁস করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। আকরাম নাজিয়াতের দিকে তাকিয়ে ধীরস্বরে বললেন, তোমার শাশুড়ি মা এমনই বুঝলে? একেবারে তেতো করলা। গতকাল যেমন সবার মুখের উচিত জবাব দিয়েছিলে ওভাবেই দিও সবসময়, নয়তো এরা তোমাকে কথার জাতাকলে পিষ্ট করে ফেলবে। আমি চুপি চুপি তোমার সাথে আছি। নাজিয়াত আকরামের পায়ের কাছে বসে বলল, দোয়া করবেন বাবা। আপনার দোয়া সামান্য সাপোর্টই আমাকে শক্ত হয়ে থাকতে সহায়তা করবে অনেক। আকরাম নাজিয়াতের মাথায় হাত রেখে বললেন, বাবার দোয়া সন্তানের জন্য সবসময় থাকে মা। আমার ছোট ছেলেটা বড্ড সহজ সরল। ওর মনে বাকিদের মতো এত প্যাচগোজ নেই। কিছুটা ভীতু ও বটে। তাই তোমার হয়ে দুটো কথা বলার সাহস পায় না। ওকে তুমি ভালোবাসা দিয়ে নিজের মতো গুছিয়ে নিও। চেষ্টা করব বাবা। এই বলে নাজিয়াত বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে আবারও রান্নাঘরে এসে অবশিষ্ট চা টুকু গরম করে দুটো কাপে নিয়ে সিঁড়ি বেয়ে নিজ রুমে আসে। বিভোর এখনও ঘুম থেকে উঠেনি। সোফার পাশে থাকা ছোট টেবিলের উপর চায়ের কাপ দুটো রেখে বিভোরের সম্মুখে দাঁড়িয়ে ওকে ডাকতে শুরু করে, শুনছেন? সকাল হয়ে গিয়েছে। উঠুন। এই যে শুনছেন। অফিসে যাবেন না? অনেক সময় ধরে ডাকার পরেও বিভোরের কোনো সাড়াশব্দ না পাওয়ায় নাজিয়াত বিভোরের মাথার পাশে হাঁটু ভাঁজ করে বসে নিজের বিনুনির নিম্নাংশ দিয়ে বিভোরের মুখের উপর হালকা ভাবে নাড়াতে শুরু করে, যার ফলে বিভোরের চোখ মুখে কুচকানো ভাব স্পষ্ট হয়। নাজিয়াত চুল নাড়ানোর মাত্রা বাড়ালে বিভোরের ঘুম ভেঙে যায়। সে চোখ মেলতেই নাজিয়াতের চুলের একটু অংশ বিভোরের চোখে লেগে যায়। বিভোর আহাহ বলে চোখ ধরে শোয়া থেকে উঠে বসে। নাজিয়াতও উঠে দাঁড়িয়ে বলল, লেগে গিয়েছে চোখে? দেখি দেখি চোখ থেকে হাতটা সরান। ছাড়ুন, আপনাকে দেখতে হবে না।
আমি আমার সমস্যা বুঝে নিতে পারব। নাজিয়াত ধমকের স্বরে বলল, এত বেশি কথা বলতে তো কেউ বলেনি আপনাকে। চোখ থেকে হাতটা সরাতে বলছি, চুপচাপ সরান। পরক্ষণেই বিভোর তার চোখ থেকে হাত সরায়। নাজিয়াত লক্ষ্য করে ইতিমধ্যেই বিভোরের চোখের মণির চারপাশের সাদা অংশ হালকা লাল বর্ণ ধারণ করেছে আর চোখ দিয়ে পানিও পড়ছে। লেগেছে বেশ ভালোই। নাজিয়াত ওর শরীরে থাকা ওনাতে মুখের গরম ভাব নিয়ে বিভোরের চোখের উপর হালকাভাবে চাপ দিতে থাকে। কিয়ৎক্ষণ পর বিভোর স্বাভাবিকভাবে চোখ মেলতে সক্ষম হলে নাজিয়াত নম্র স্বরে বলল, আমি আমার কাজের জন্য দুঃখিত। ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করিনি আমি। আসলে অনেক সময় ধরে ডাকছিলাম, আপনি উঠছিলেন না, তাই চুল দিয়ে ওমন করতে গিয়ে লেগে গিয়েছে। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। ফ্রেশ হয়ে নিন। আপনার জন্য আনা চা টুকু ঠান্ডা হয়ে গিয়েছে হয়তো। আমি পুনরায় বানিয়ে আনছি। আচ্ছা। এই বলে বিভোর ওয়াশরুমে চলে যায়। নাজিয়াত চায়ের কাপ দুটো নিয়ে পুনরায় নিচে যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। রান্নাঘরে প্রবেশ করে পুনরায় চা বানাতে শুরু করেছে নাজিয়াত। সেই সময় রত্না হামি উঠাতে উঠাতে, রহমত, এই রহমত বলে চিল্লাতে চিল্লাতে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। ড্রয়িং রুম আর রান্নার জায়গার মাঝে কোনো দেওয়াল উঠানো না থাকায় ড্রয়িং রুম থেকে রান্নাঘরে কে কি করছে তা দেখা যায়। নাজিয়াত শান্ত কণ্ঠে বলল, রহমত কি এ বাড়ির কাজের লোক মেজ ভাবি? রত্না কিছুটা বিরক্তির স্বরেই প্রত্যুত্তর করল, হুম। আজ সকাল বেলায় দুজন পুরুষ লোক ও দুজন মহিলাকে কাপড়ের পোটলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলাম। শাশুড়ি মাও উপস্থিত ছিলেন সেই সময়। সম্ভবত সকল কাজের লোককে শাশুড়ি মা কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। নাজিয়াতের কথার ভাঁজ বুঝে উঠতে রত্নার কয়েক সেকেন্ড সময় লাগে। পরক্ষণেই রত্না বাঁকা হেসে বলল, ও আচ্ছা, বুঝলাম। যাক আম্মা, তাহলে ভালো কাজই করেছে। কাজের লোকের পিছনে অহেতুক আর টাকা নষ্ট করতে হবে না। নাজিয়াত রত্নার এই কথার কোনো প্রত্যুত্তর করল না। পরপরই নাজিয়াত দুকাপ চা নিয়ে রান্নাঘর থেকে বের হলে রত্না আবারও বলল, এই মেয়ে চা নিয়ে কোথায় যাচ্ছ? নাজিয়াত রত্নার সম্মুখে দাঁড়িয়ে বলল, এই মেয়ে বলে ডাকবেন না আমায়। আমার একটা সুন্দর নাম আছে, নাজিয়াত। তাই ডাকার হলে নাম ধরে ডাকবেন। রত্না বেঞ্চি কেটে বলল, বুঝেছি বুঝেছি। এখন চটজলদি আমাকে এক কাপ গ্রিন টি করে দাও তো। ঘুম থেকে উঠে গ্রিন টি না খেলে আমার মাথা ভীষণ যন্ত্রণা করে। নাজিয়াত ভ্রু যুগল কিনাঞ্চিত কুচকে নিয়ে বলল, আমি কেন আপনার জন্য গ্রিন টি বানাতে যাব? নিজে খাবেন যখন নিজে বানিয়ে নিন। আল্লাহর দেওয়া হাত দুটোকে আর কত আরামে রাখবেন। এবার না হয় নিজের কাজেই লাগান। বিয়ে হয়েছে 6 বছর হল। কখনো সংসারের কোনো কাজে হাত দেইনি আমি। আর এ নিয়ে এ বাড়ির কেউ আমাকে কখনো কিছু বলেনি। এক রাত হলো এসেছো এ বাড়িতে, এখনই এত বড় বড় কথা বলছো, কি কোনো সাহস? ভুল কিছু তো বলিনি। মা সকাল সকাল সব কাজের লোকদের কাছ থেকে ছাড়িয়েছেন কি জন্য বুঝুনি নাকি? ন্যাকা সাজছ। শাশুড়ি মায়ের বয়স হয়ে গিয়েছে। ঘরে তিনজন সুস্থ সবল ছেলের বউ আছে। তাই তার হয়তো ইচ্ছে হয়েছে তার ঘরের বউয়েরা ভাগাভাগি করে সংসারের যাবতীয় কাজ সম্পন্ন করুক। এই সামান্য বিষয় না বোঝার কি আছে? ন্যাকাই বা সাজতেন যাব কেন? সেই সময় ড্রয়িং রুমে নাজিয়াতের বড় যা মালিনী উপস্থিত হয়। রত্না দাঁতে দাঁত চেপে বলল, আমি সংসারের কোনো কাজ কখনো করিনি আর না ভবিষ্যতেও করব। বিয়ের সময় মোটা টাকা আর 10 ভরি গহনা এনেছিলাম, বিয়ের পর গাধা খাটুনি খাটার জন্য নাকি? তুমি নিজের সাথে করে কিছুই আনোনি, তাই সংসারের যাবতীয় কাজ তোমাকেই করতে হবে, বুঝলে? নাজিয়াত স্মিত হেসে বলল, আমাদের শ্রদ্ধেয় শ্বশুরমশাই আমাকে তার ছোট ছেলের বউ করে আনার আগে এমনটা বলেননি যে মোটা টাকা আর ভরিতে ভরিতে গহনা দেওয়ার সামর্থ্য না থাকলে এ বাড়িতে আসার পর আমাকে কাজের লোক হয়েই থাকতে হবে সারা জীবন। সবাই আমার সাথে কাজের লোকের মতোই ব্যবহার করবে। তিনি আমাকে ভালোবেসে যত্ন করে এ বাড়ির ছোট বউ বানিয়ে এনেছেন। তাই সংসারের কাজ আমি একা সব করতে পারব না। সংসারের প্রতিটি কাজই 3 ভাগ হবে। নয়তো কাজ যেমন আছে তেমনই অসম্পূর্ণভাবে পড়ে থাকবে সব। মালিনী রাগে গজগজ করতে করতে রত্নার পাশে এসে দাঁড়িয়ে বলল, আমিও সংসারের কোনো কাজ করতে পারব না। আর তোমার মতো ছোটলোক ঘরের মেয়ের সাথে অহেতুক কথা বলে নিজের মূল্যবান সময়ও নষ্ট করতে চাই না। মেজ, চল তো আমার সাথে। মায়ের কাছে গিয়ে এই মেয়ের সম্পর্কে নালিশ করতে হবে। তারপর মা নিজেই এই মেয়ের চাপা করে বড় বড় কথা বলা একেবারের জন্য বন্ধ করার ব্যবস্থাও করে দিবেন। তখন ঠিকই সুরসুর করে সকল কাজ করতে বাধ্য হবে। হুম, চলো চলো।
নাজিয়াত ওদের যাওয়ার পানে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে কেবল। পরক্ষণেই হাতে থাকা চায়ের কাপ দুটোর দিকে দৃষ্টি যায় ওর। মুখ দিয়ে চয়ের মতো শব্দ উচ্চারণ করে বলল, আজ আর আমার ওতেনের কপালে চা পান করার সৌভাগ্য নেই। আবারও চাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। ধৌত। এই বলে নাজিয়াত রান্নাঘরে পুনরায় প্রবেশ করে, চায়ে মাখানো কাপ ও পাতিল পরিষ্কার করে নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। রত্না আর মালিনী পারভিনের রুমে প্রবেশ করতেই দেখে পারভিন বিছানায় বসে আছেন, তার পাশে থাকা কাউচে আকরাম সাহেব বসে খবরের কাগজ পড়ছেন। পারভিন ভ্রু কুঁচকে ওদের দুজনের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তোমরা দুজন একসাথে সকাল সকাল আমাদের রুমে এসেছ কি মনে করে? রত্না আর মালিনী একে অপরকে এক পলক দেখে পারভিনের বিছানার কাছে এসে দাঁড়ায়। মালিনী বলল, মা, বাবা এ কাকে আমাদের বাড়ির বউ করে আনলো বলুন তো? যে মেয়ে কাজ করে না 2টা আর বড় বড় কথা শোনায় 10টা। এই মেয়ের মাঝে এ বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। রত্না বলল, সকালে উঠে জানতে পারলাম আপনি সকল কাজের লোকদের কাছ থেকে ছাড়িয়ে দিয়েছেন। কেন দিয়েছেন তা তো আমি পরিষ্কারভাবেই বুঝতে পেরেছি। কিন্তু ওই মেয়েকে যখন বললাম আমার জন্য 1 কাপ গ্রিন টি বানিয়ে দিতে, আমাকে ছোট বড় অনেকগুলো কথা শুনিয়েছে মা। বলেছে সংসারের কাজে হাত লাগাতে। এসব অপমান আর সহ্য করা যাচ্ছে না। এই মেয়েকে সোজা বানানোর জন্য যা করা দরকার আপনি দ্রুত করার ব্যবস্থা করুন দয়া করে। পারভিন কিছু বলার আগেই আকরাম বললেন, তোমরা এ বাড়ি বৌমা। এই সংসার তো তোমাদের নিজেদেরই। তাহলে নিজেদের সংসারে নিজেদের কাজ করতে কি সমস্যা? ছোট বৌমা তো ভুল কিছু বলেনি। ও একা কেন সংসারের সব কাজ করবে? মালিনী বলল, আমি আর মেজো যে বিয়ের সময় টাকা গহনা নিয়ে আসলাম, আপনার ছোট বৌমা কি এনেছে নিজের সাথে? সবার মুখে মুখে চাপা করার শক্তি ছাড়া। আকরাম সোজা হয়ে বসে পেপারটা ভাঁজ করে পাশের ছোট টেবিলের উপর রেখে বললেন, আচ্ছা মানলাম ছোট বৌমা মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তাই তোমাদের মতো নিজের সাথে করে মোটা টাকা আর অত ভরি গহনা আনতে পারেনি। কিন্তু একটা কথা হয়তো ভুলে গেছো তোমরা, যে তোমাদের দুজনের স্বামীরা পড়াশোনায় বড্ড কাঁচা হওয়ায় 10ম শ্রেণীর পর আর পড়তে পারেনি। তাই নিজেদের জীবন চালানোর জন্য তাদের দুজনকেও বাবার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করা পেনশনের অর্থের উপর নির্ভরশীল হতে হয়েছিল। গ্রামে ক্রয় করা প্রায় 10 বিঘা জমি প্রতীক একাই দখল করে নিয়েছিল, চাষবাস করে নিজের জীবনে উন্নতি ডেকে আনবে বলে। আর আহসান 30 লাখ টাকা আমার থেকে নগদ নিয়ে কাপড়ের দোকান দিল। ব্যবসা করে সেও নিজের জীবনকে উন্নতির দিকে অগ্রসর করবে বলে। কতটুকু উন্নতি করেছে তারা দুজনে বিগত 6-7 বছরে? আমার ছোট ছেলে ভালো বিষয় নিয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছে। এখন সে ভালো একটা কোম্পানিতে ভালো পজিশনে চাকরিও করছে। ওরা আয় করা টাকা দিয়েই যে পুরো সংসারের যাবতীয় খরচ মিটে তা আমার অজানা নয়। এও অজানা নয় যে তোমাদের গুণধর 2 জামাই সংসারে একটা টাকা দেওয়া তো দূরের কথা, মাসে মাসে তোমাদের দুজনের বিলাসবহুল চাহিদা পূরণ করতে গিয়েই হিমশিম খাচ্ছে সেই শুরু থেকে। তো যার স্বামীর টাকায় 3 বেলা ভালোভাবে খাবার খেতে পারছো, তার সাথে দুর্ব্যবহার করতে গিয়ে ন্যূনতম লজ্জাও করে না তোমাদের, তাই না? আকরামের মুখে এরূপ কথাগুলো শুনে অপমানে লজ্জায় মালিনী ও রত্না দুজনের চেহারার ধরনই পরিবর্তন হয়ে গিয়েছে ইতিমধ্যে। মালিনী, রত্না আর এক মুহূর্তের জন্য সেখানে না দাঁড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। পারভিন স্তব্ধ দৃষ্টি নিয়ে আকরামের দিকে তাকিয়ে আছেন। এই প্রথম রত্না আর মালিনীকে এত বড় বড় কথা শুনালেন আকরাম, যা তার জন্য অত্যন্ত অবাক হওয়ার মতোই বিষয়। নাজিয়াত রুমে প্রবেশ করতেই দেখে বিভোর একটা হোয়াইট কালারের শার্ট ও ব্ল্যাক প্যান্ট পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছে। নাজিয়াত তীক্ষ্ণ দৃষ্টি স্থির হয়ে আছে ড্রেসিং টেবিলের আয়নায় পড়া বিভোরের প্রতিচ্ছবির উপর। পরক্ষণেই সে আলমারি খুলতেই দেখে সেখানে একপার্শ্বে 5-6টা টাই রাখা আছে। নাজিয়াত সেখানে থেকে একটা টাই নিয়ে বিভোরের পাশে এসে দাঁড়িয়ে ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, এই টাইটা বেঁধে নিন। আপনার আজকের পোশাকের সাথে এই টাইটা বেশ মানাবে। বিভোর নাজিয়াতের দিকে এক পলক দেখে বিছানার কাছে এসে নিজের অফিসের ব্যাগটা গোছাতে গোছাতে বলল, আমি টাই বাঁধতে পারি না। ওটা যেখানে ছিল সেখানে রেখে দিন। নাজিয়াত আবারও বিভোরের সম্মুখে এসে দাঁড়িয়ে বলল, আমি বেঁধে দিচ্ছি। উঠে দাঁড়ান তো। বসা অবস্থায় বাঁধতে অসুবিধা হয়ে যাবে। লাগবে না। এত দিন টাই না পরেই যখন অফিস করতে পেরেছি তখন নতুন করে টাই না বাঁধলেও কিছু যায় আসবে না। আপনার সমস্যাটা কোথায় বলুন তো?
একটা কাজের কথা একবার বললে সাথে সাথে কখনোই শুনতে পারেন না, উল্টো কথা বলতেই হয়। কেন এমন করেন? দেখেন শুনি না তবুও বাবার। বিভোর সম্পূর্ণ কথা শেষ করার পূর্বেই নাজিয়াত চোখ রাঙিয়ে বিভোরের দিকে তাকিয়ে ওর শার্টের কলার এক হাতে চেপে ধরে ওকে বসা থেকে দাঁড় করায়। বিভোর দ্রুততার স্বরে বলল, কি করছেন? এভাবে ককেও কলার ধরে টানে নাকি? এটাকে অভদ্রতা বলে জানেন? ভদ্র ভাষায় কথা বললে যদি কথা গায়ে না লাগে তখন অভদ্রতার ভাষায় প্রয়োগ করা উচিত। এই বলে নাজিয়াত বিভোরের গলায় টাইটা ফেলে তা বাঁধতে শুরু করে। বিভোর তখনও একটু নড়ার চেষ্টা করলে নাজিয়াত ওর দিকে ক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করে। সঙ্গে সঙ্গেই বিভোর শান্ত হয়ে যায়। টাই বাঁধা শেষ হলে নাজিয়াত বিভোরের হাত ধরে ওকে পুনরায় ড্রেসিং টেবিলের সামনে এনে দাঁড় করিয়ে বলল, দেখুন এই টাইটুকুর জন্য আপনার মাঝে কতটা পরিবর্তন চলে এসেছে। বিভোর নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে মনে মনে বলল, সত্যিই তো মন্দ লাগছে না এখন। কি ভাবছেন মি? বিভোর স্মিত হেসে বলল, ধন্যবাদ আপনাকে। নাজিয়াত ভ্রু নাচিয়ে বলল, আপনি ধন্যবাদ দিতেও জানেন। বিভোর বিছানার কাছে এসে অফিস ব্যাগটা কাঁধে নিয়ে বলল, আমার চা কোথায়? আপনি তো চা বানিয়ে আনবেন বলেছিলেন। নাজিয়াত শব্দ করে একবার নিঃশ্বাস ফেলে বলল, সকাল থেকে যা হলো, এক চা 3 বার বানাতে হয়েছিল, তাও সঠিক মানুষ পর্যন্ত আনতে পারিনি। তাই আজ বাহিরেই পান করে নিয়েন। ঠিক আছে। এই বলে বিভোর রুম থেকে বেরিয়ে যায়। নাজিয়াত বিভোরের যাওয়ার পানে তাকিয়ে বলল, এই যা ধন্যবাদের জন্য শুক্রিয়া বলতে তো ভুলেই গেছিলাম। বিভোর তা শুনতে পারেনি। রত্না নিজের রুমে এসে আলমারির উপর থেকে লাগেজটা নামিয়ে বিছানার উপর রেখে আলমারি থেকে নিজের প্রয়োজনীয় কাপড় থেকে শুরু করে বিয়ের সময় আনা গহনাগুলো ঢুকিয়ে নিতে শুরু করেছে। সেই সময় ফ্রেশ হয়ে আহসান ওয়াশরুম থেকে বের হয়। রত্নাকে এমন কাজ করতে দেখে অবাক স্বরে বলল, সকাল সকাল কি হলো তোমার? সব জামা কাপড় গহনাগাটি লাগেজে ভরছ যে? রত্না হাতে থাকা শাড়িটা লাগেজের ভিতর ছুঁড়ে মেরে আহসানের দিকে ঘুরে দাঁড়িয়ে রাগী স্বরে বলল, সকাল সকাল এক একজনের মুখে হাজারখানেক অপমানমূলক কথা শুনে আমার ঠিক করা উচিত বলে দিতে পারবে? আহসান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করতে করতে বলল, লাগেজ গোছালে যদি শোনা কথাগুলো হজম করতে সুবিধা হয় তোমার তাহলে গোছাও। আমি আর কি বলবো? আহসানের মুখে এমন কথা শুনে রাগে রত্নার সর্বশরীর জ্বলতে শুরু করেছে যেন। রত্না লাগেজের চেইনটা বন্ধ করে বলল, আমি এক্ষুনি আমার বাপের বাড়ি চলে যাব। যতদিন না তুমি আমার আজকের হওয়া অপমানের জন্য তোমার সদ্য বিয়ে করা ছোট ভাইয়ের বউ আর বাবাকে উচিত কথা শোনাতে পারবে ততদিন পর্যন্ত আমি এ বাড়িতে ফিরব না। আহসান রত্নার দিকে ঘুরে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বলল, বাবার বাড়ি যাওয়ার জন্য যে প্রস্তুত হয়েছ তোমাকে কি তোমার বাবার বাড়িতে উঠতে দিবে তোমার বড় আর মেজ ভাইয়ের বউয়েরা? মানে কি বলতে চাইছো তুমি? মানেটা তো কঠিন কিছু নয়। বিয়ের সময় তোমার বাবা তোমায় 5 লাখ টাকা আর 10 ভরি স্বর্ণের গহনা দিয়েছিল, সেটাই ছিল তোমার ও বাড়ি থাকা শেষ সম্বল। এরপরও শেষবার তোমার মৃত বাবার রেখে যাওয়া সম্পত্তির ভাগ চাইতে যে গিয়েছিলে ও বাড়ি, তখন তোমার 2 ভাইয়ের বউদের দ্বারা কেমন অপমানিত হয়ে ফিরতে হয়েছিল তোমায় ভুলে গিয়েছো এত তাড়াতাড়ি? আহসানের মুখে এরূপ কথা শুনে কিছুটা দমে যায় রত্না। রাগে দুঃখে পারছে না এখন, পা ছেড়ে মেঝেতে বসে চিৎকার করে কান্না করতে। লাগেজটা ওভাবেই বিছানার উপর রেখে রত্না রুম থেকে বেরিয়ে যায়। আহসান একবার দীর্ঘশ্বাস ফেলে বিছানায় বসে পড়ে। আকরামের রুম থেকে আসার পর নিজের রুমে বিছানায় বসে হু হু করে কেঁদেই চলেছে মালিনী। মালিনীর সম্মুখে প্রতীক টিস্যু বক্স নিয়ে বসে আছে। মালিনী একটু পর পর সেখানে থেকে টিস্যু নিয়ে নিজের নাকের আর চোখের পানি মুছছে আর ব্যবহৃত টিস্যুগুলো পাশে মেঝের উপর রাখা ঝুড়ির ভিতর ফেলছে। অনেক সময় ধরে মালিনীর এমন কর্মকাণ্ড দেখার ফলে এবার তা প্রতীকের সহ্যক্ষমতার বাহিরে চলে যায়। তাই সে বলল, রুমে এসেছ পর থেকে বাচ্চাদের মতো কেঁদেই চলেছ। কান্নার পিছনে কারণটা কি কখন থেকে জানতে চাচ্ছি বলছই না। এভাবে ঘন্টার পর ঘন্টা কান্না করতে থাকলে সর্দি জ্বর বাঁধিয়ে তো নিজের আর আমার একাকার অবস্থা করে ফেলবে। দয়া করে বলো এবার কি হয়েছে তোমার? মালিনী কান্না করতে করতেই সকালে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা প্রতীককে খুলে বলল। পরক্ষণেই প্রতীক বসা থেকে উঠে টিস্যু বক্সটা মালিনীর কোলের উপর দিয়ে বিছানার একপার্শ্বে থাকা মাঝারি সাইজের আলনার উপর থেকে খয়েরি রঙের পাঞ্জাবিটা নিয়ে পরিধান করতে করতে বলল, সকাল সকাল কে বলেছিল তোমায় বাবার সামনে মায়ের কাছে নতুন বউয়ের বিরুদ্ধে নালিশ করতে যেতে? জানোই তো বাবা নিজে পছন্দ করে বিভোরের জন্য বউ নিয়ে এসেছেন। তাহলে বাবার সামনে যদি তোমরা বিভোরের বউয়ের নিন্দা করো তখন তো বাবা উল্টে তোমাদেরই 10টা কথা শোনাবেন, এটাই স্বাভাবিক।
মালিনী কান্না থামিয়ে রাগী স্বরে বলল, কোথায় তুমি আমার পক্ষ নিয়ে কথা বলবে তা নয় আমার দোষ দেখাতে আসছো? আর বাবা তো আমাকে নিয়ে কিছু বলেনি। বলেছেন তোমাকে নিয়ে তুমি পড়াশোনায় ভালো ছিলে না, বাবার কষ্ট করে গড়া জমি নিজের নামে করে নিয়েছ, তা দিয়ে জীবনে কোনো উন্নতি করতে পারোনি। তো আসলে অপমানিত বোধ তোমার হওয়ার কথা। তোমার মধ্যে তো তার কোনো নমুনাই দেখতে পারছি না আমি। অপমানিত বোধ কিংবা লজ্জা আমি তখনই করতাম যখন দেখতাম আমি আসলেই আমার জন্য জীবনে কোনো উন্নতি করতে পারিনি। মানে? বিয়ে হয়েছে 9 বছর হলো। এই 9টা বছরে তোমার 2 মাস অন্তর অন্তর 1 ভরি করে হলেও স্বর্ণের গহনা গড়তে হয়। যদি কোনোবার গহনা বানানোর জন্য টাকা না দেই তখন তো অশান্তির শেষ রাখো না তুমি। চাষবাস করে আর কটা টাকা লাভ হয় আমার? তোমার চাহিদা পূরণ করতে গিয়ে লাভের পুরো টাকা তো গচ্ছা যায়, এই পাশাপাশি জমিও বন্ধক রাখতে হয়েছে, কখনো কখনো তো বিক্রিও করতে হয়েছে। এখন হাতে গোনা হয়তো আর অল্প কিছু জমি বেঁচে আছে। তাই কিছুই বলার নেই তোমায়। এভাবেই চলতে থাকুক, কতদিন চলে। যখন একেবারে নিঃস্ব ফকির হয়ে যাব তখন দেখব কিভাবে পূরণ করো তোমার স্বর্ণের গহনা বানানোর চাহিদা। মালিনী রাগী স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, এখন তো সব দোষ আমার ঘাড়েই বর্তাবে। বুদ্ধি খাটিয়ে চলতে জানে না। কোনো সময়ে কোনো ফসল, সবজি, ফলমূল চাষ করতে হয় তা সম্পর্কে কোনো জ্ঞান নেই নিজের মাঝে, তাই বারবার লসের শিকার হতে হয়। আর কাপুরুষের মতো বলতে আসছে আমার স্বর্ণের গহনা বানানোর চাহিদা পূরণ করতে গিয়ে সে দেউলিয়া হচ্ছে। যত সব। প্রতীক কোনো প্রতিউত্তর করে না, কারণ জানে সে একটা কথা বললে আরও 10টা কথা শুনতে হবে তাকে। তাই চুপ থাকাই শ্রেয়। প্রতীক আর মালিনীর নীরবতার মাঝে ওদের 8 বছর বয়সী মেয়ে প্রেমা দরজার সামনে দাঁড়িয়ে বলল, মা, মেজো চাচিকে দেখলাম লাগেজ গোছাচ্ছে, তুমিও গুছিয়ে বাবার বাড়ি চলে যাও। মেয়ের মুখে এমন কথা শুনে মালিনী রাগে বিছানার উপর থেকে বালিশ নিয়ে মেয়ের দিকে ছুঁড়ে মারে। প্রেমা তার আগেই দৌড়ে পালিয়ে গিয়েছে। মালিনী বলল, কপাল করে একটা মেয়ে জন্ম দিয়েছি। ঘর শত্রু বিভীষণ একেবারে। মালিনীর কথায় প্রতীকের খারাপ লাগা কাজ করলেও নিজের ছোট্ট মেয়ের মুখে এরূপ কথা শুনে ঠোঁট চেপে হাসি নিয়ন্ত্রণের চেষ্টা করে সে। মালিনী বিছানায় বসে রাগে ফোঁস ফোঁস করতে থাকে কেবল। রান্নাঘরে দুপুরের জন্য খাবার তৈরি করছিল নাজিয়াত। কিন্তু এ বাড়ির সবার জন্য নয়। নিজের, আকরাম আর বিভরের জন্য পরিমাণ করে তরকারি আর ভাত উঠিয়ে দিয়েছে সে। সেই সময় বৃষ্টি ডাইনিং রুমে এসে চেয়ার টেনে বসে উচ্চস্বরে নাজিয়াতকে উদ্দেশ্য করে বলল, এই যে মহারানী, অন্য কাজ পরে করুন আর আমার জন্য এক্ষুনি চিকেন স্যুপ বানিয়ে আনুন। খাওয়া শেষ করে কলেজে যেতে হবে। নাজিয়াত শান্ত কণ্ঠে বলল, নিজের কাজ নিজে করো, আমি বানিয়ে দিতে পারবো না। বৃষ্টি চেয়ারে বসারত অবস্থাতেই ঘাড় হালকা ঘুরিয়ে নাজিয়াতের দিকে তাকিয়ে বলল, আমি বানিয়ে খাবো মানে কি? আপনি জানেন আমি আজ পর্যন্ত ভুলেও রান্নাঘরে প্রবেশ করিনি। সবসময় আমার পছন্দনীয় খাবারগুলো কাজের লোকেরা আমার বলামাত্র বানিয়ে আমার সামনে রেখে গিয়েছে। আমি না তোমার পার্সোনাল কাজের লোক আর না এ বাড়ির কাজের লোক। আমি এ বাড়ির ছোট বউ। তাই আমাকে তুমি কাজের লোকদের মতো হুকুম করতে পারো না। আর এমন এক্সপেকটেশন ও রেখো না আমি তোমার হুকুম মেনে কোনো প্রকার কাজ করতে যাব। শাশুড়ি সকল কাজের লোককে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছেন। তাই এখন থেকে সকলকেই নিজেদের কাজ নিজেদেরকে করতে হবে। কেউ কারোর হয়ে কোনো কাজ করে দিতে যাবে না। বৃষ্টি বিরক্তিতে উঠে দাঁড়িয়ে নিজের মাকে উচ্চস্বরে ডাকতে শুরু করে। নাজিয়াত বিড়বিড়িয়ে বলল, এখন শুরু হবে ঝামেলার তৃতীয় ধাপ। বৃষ্টির চিৎকার শুনে কেবল পারভিন নয় বাকিরাও নিজ নিজ রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হয়। পারভিন বললেন, কি রে, কি হয়েছে, এভাবে চিৎকার করে ডাকাডাকি করছিস কেন? মা, আমার কলেজে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমি ওনাকে বললাম আমাকে চিকেন স্যুপ বানিয়ে দিতে। খেয়ে কলেজে যাব। উনি আমাকে বললেন আমি যেন নিজেই বানিয়ে নেই। তুমিই বলো আমি কি কখনো রান্নাঘরে ঢুকেছি যে আজ ঢুকব? নাজিয়াত এসবে তেমন গুরুত্ব না দিয়ে নিজের মতো রান্নার কাজ করছে। পারভিন এক পলক নাজিয়াতের দিকে তাকিয়েই বুঝে যান এই মেয়েকে কিছু বলা মানেই বেকার। এখন আবার আকরাম যোগ দিয়েছে এই মেয়ের দলে। তাই বুঝে শুনেই প্রতিটা পদক্ষেপ নিতে হবে তাকে। ভাবনার জগৎ থেকে বেরিয়ে পারভিন মালিনীকে উদ্দেশ্য করে বললেন, বড় বৌমা তুমি আজ বৃষ্টিকে চিকেন স্যুপটা বানিয়ে দাও যাও। কাল মেজো বৌমা অন্য খাবার বানিয়ে দিবে, আবার পরশু তুমি। এভাবে একদিন পর পর এক একজন বানাবে বুঝলে।
রত্না আর মালিনী দুজনেই অসন্তুষ্ট নজরে তাকায় পারভিন ও বৃষ্টি উভয়ের দিকেই। পরক্ষণেই মালিনী বলল, না মা, আমি ওসব বানাতে টানাতে পারব না। মালিনীর তালে তাল মিলিয়ে রত্নাও বলল, আমিও পারবো না মা। আর সবথেকে বড় কথা হলো বৃষ্টির তো বয়স কম হলো না। এখন থেকে ও যদি সংসারের কাজে হাত না লাগায় তাহলে কদিন পর যখন ওকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবেন তখন তো কিছু করতে না পারার জন্য উঠতে বসতে কথা শুনতে হবে। এটা তো ভালো দিক ডেকে আনবে না ওর জীবনে। রত্নার কথায় বৃষ্টি ক্ষিপ্ত হয়ে বলল, তোমাদের কাউকেই আমার জন্য খাবার বানাতে হবে না। আর না আমি রান্না করতে যাব। বড় ভাইয়া, আমাকে কিছু টাকা দাও। আমি কলেজ ক্যান্টিন থেকেই খেয়ে আসবো এখন থেকে। প্রতীক বলল, আমার কাছে টাকা নেই রে। অতপর বৃষ্টি আহসানের দিকে তাকালে আহসান বলল, টাকা তো গাছের পাতা না যে ঝোপ দিলাম আর ঝড় করে পড়ল। বাড়তি খরচ করার মতো কোনো টাকা আমি তোকে দিতে পারবো না বৃষ্টি। এবার বৃষ্টি কিছুটা দমে যায়। তবুও নিজের জেদকে টিকিয়ে রাখতে কাউকে আর কিছু না বলে দ্রুত কদমে নিজের রুমে চলে যান। পারভিন তার দুই ছেলে আর দুই বৌমাকে উদ্দেশ্য করে বললেন, আজ তোমাদের আসল চেহারাটাও দেখা হলো আমার। এই বলেই পারভিন স্থান ত্যাগ করলেন। এমন কাণ্ডের মাঝেও আকরামের মুখে হাসি ফুটে আছে। তিনিও আর কিছু না বলে স্থান ত্যাগ করলেন। প্রতীক মালিনীকে উদ্দেশ্য করে বলল, এখন থেকে কি আমাকে আর মেয়েকেও না খেয়ে থাকতে হবে? বাড়ি খাবার কি আর আমাদের ভাগ্যে জুটবে না? ননদের জন্য রান্না না করতে পারো অন্তত নিজের স্বামী সন্তানের কথা চিন্তা করিও। এই বলে প্রতীক স্থান ত্যাগ করে। আহসান রত্না উদ্দেশ্য করে বলল, বড় ভাইয়া ভাবিকে উদ্দেশ্য করে যা বললেন তোমাকেও আমি একই কথা বলছি। চিন্তা করো, চিন্তা করো। এই বলে আহসান ও চলে যায়। মালিনী আর রত্না নাজিয়াতের দিকে তাকায়। মালিনী বলল, তুমি সত্যিই আমাদের জন্য রান্না করবে না? আমাদের কোনো কাজ করে দিবে না? নাজিয়াত স্মিত হেসে বলল, যদি সংসারের কাজগুলো 3 ভাগ করতে রাজি থাকেন আপনারা তাহলে আমি আপনাদের কিছুটা উপকারে আসতে পারি। রত্না বলল, 3 ভাগ কিভাবে হবে? কোনো কাজ কে নিবে? সকাল দুপুর রাত 3 বেলা রান্না করার সময় একজন সকল সবজি মাছ কেটে দিবে, আরেকজন তা ধুয়ে পরিষ্কার করবে, পাশাপাশি সকলের এঁটো থালা বাসন ও ধুবে, আর অন্যজন রান্না করবে। এরপর কাপড় ধোয়ার ক্ষেত্রে নিজেদের কাপড় নিজেদেরকেই ধুতে হবে, পাশাপাশি শাশুড়ি মা ও শ্বশুর মশাইয়ের বয়স হওয়ায় তাদের কাপড় একদিন আমি ধুয়ে দিব, আরেকদিন বড় ভাবি ধুয়ে দিবেন, তারপর আরেকদিন মেজ ভাবি। এভাবেই চলতে থাকবে। ঘর পরিষ্কার করার ক্ষেত্রে 3 জনকেই প্রতিদিন সমানভাবে কাজ করতে হবে। ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে ঘর মোছা পর্যন্ত কেউ কারো থেকে কম বা বেশি কাজ করবে না। বৃষ্টির খাবার তৈরি, ওর ঘর পরিষ্কার করা কিংবা ওর কাপড় ধোয়ার কাজ ওকেই করতে হবে। ওর কাজে আমি বা আপনারা হাত লাগাবেন না। কয়েকদিন গেলেই ও ঠিক নিজের কাজ নিজে করতে বাধ্য হবে। নাজিয়াতের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই রত্না আর মালিনীর কাছে। তাই ওরা দুজনেই নাজিয়াতের কথায় সম্মতি জানিয়ে রান্নার কাজ করতে শুরু করে। কলেজ থেকে আসার পর বৃষ্টি নিজ রুমে পেটের উপর এক হাত রেখে পায়চারি করছে। চোখে মুখে লেগে আছে অশান্তির ছাপ। পায়চারি করতে করতে বলল, উফহ, ক্ষুধায় পেটটা জ্বলে যাচ্ছে। এ বাড়ির মানুষগুলো এত নির্দয়, নিষ্ঠুর হয়ে গেল কি করে এক রাতের ভিতর। আমি যে মানুষটা সকালে না খেয়েই কলেজ গেলাম আবার বাড়ি ফিরলাম, কেউ একটাবারের জন্য রুমে এসে জিজ্ঞাসা করল না, বৃষ্টি তোমার তো ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই, কি খাবে বলো, আমি বানিয়ে এনে দিচ্ছি। সবকিছু পরিবর্তনের মূলে হলো ওই মেয়ে। বাবা যে কেন এমন হারে ঝালানো মেয়েকে ছোট ভাইয়ার বউ করে আনলো জানি না। তবে আমার নামও বৃষ্টি। আমার পিছনে যখন লেগেছ একবার তখন তোমাকে তো আমি ছেড়ে কথা বলবো না। কিভাবে তোমাকে সকলের সামনে হেনস্থা করতে হয় তা আমার খুব ভালোভাবেই জানা আছে। এই বলে বৃষ্টি ঠোঁট বাঁকিয়ে হাসতে শুরু করে। নিজের রুমে বিছানায় বসে নিজের দুহাতের উপর পৃষ্ঠের দিকে ছলছল দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রত্না। আজ কত বছর পর থালা বাসন পরিষ্কার করল সেটাও স্মরণ করে বলতে পারবে না। অনেক বছর কাজ না করে আজ হঠাৎ কাজে হাত দেওয়া প্রতিটি আঙুলের নখের চারপাশের চামড়া আলগা আলগা হয়ে এসেছে। তা এখন ভীষণ জ্বালা করছে। আবার মাছ ধুতে গিয়ে বেশিরভাগ আঙুলেই কাটা ঢুকে ঢুকে গিয়েছিল। তা বের করছে অবশ্য, তবুও ব্যথা করছে অনেক। সব মিলিয়ে রত্নার অবস্থা এখন বেহাল হয়ে দাঁড়িয়েছে। রত্না কাঁদো কাঁদো কণ্ঠে বলল, সংসারের কাজ মানুষ করে। এত কষ্ট করে কাজ করা যায়? আমার হাতের অবস্থা শেষ। আগামী 7 দিন আমি আর কোনো কাজে হাত দিতে পারব না। এতে যা হওয়ার হবে।
এদিকে মালিনীর অবস্থাও রত্নার থেকে কোনো অংশে কম নয়। আকবরই রান্নার কাজের দায়িত্ব নিজেই নিয়েছিল। এখন তার ফলও ভোগ করতে হচ্ছে মালিনীকে। মাছ ভাজতে দিয়ে শরীরের উপরিভাগের বিভিন্ন জায়গায় গরম তেল ছিটকে ছিটকে এসে ফোসা পড়ে গিয়েছে। যার জ্বালায় আগুনের শরীর পুড়ে যাওয়ার পর হওয়া অনুভূতির থেকে কম কিছু নয়। ভাতের মার গালানোর সময় হাত পিছলে গিয়ে দুহাত ও পায়ের উপর পৃষ্ঠের উপর কিছু মার পড়েছিল। সে কারণেও হাত পা জ্বালা করছে এখন। ড্রেসিং টেবিলের সামনে বসে ফোসা পড়া জায়গাগুলোই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মালিনী। আর মুখ দিয়ে অস্পষ্ট স্বরে আর্তনাদ করছে একটু পরপর। সবেমাত্র গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে তোয়ালে দিয়ে চুল মুছছিল নাজিয়াত। সেই সময় দরজার সামনে থেকে ছোট ভাবি বলে কোনো মেলি কণ্ঠের ডাক শুনতে পায় নাজিয়াত। পরক্ষণেই পিছন ফিরতেই বৃষ্টিকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে নাজিয়াত শান্ত কণ্ঠে বলল, আমাকে ডাকছিলে? হুম। বলো, কি বলতে এসেছ? আমার না ভীষণ ক্ষুধা লেগেছে ছোট ভাবি। সকাল থেকে পেটে কিচ্ছুটি পড়েনি। প্লিজ আজকের জন্য আমাকে কিছু খেতে দাও। কথা দিচ্ছি আগামীকাল থেকে তোমাদের কাউকে আমার কোনো কাজ করে দিতে হবে না। খাবার বানানো থেকে শুরু করে আমার যাবতীয় কাজ আমি নিজেই করব। বৃষ্টি এরূপ কথায় নাজিয়াতের মন নরম হয়ে যায়। নাজিয়াত স্মিত হাসি দিয়ে বলল, তুমি তোমার রুমে যাও। আমি একটু পরই তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা ছোট ভাবি। এই বলে বৃষ্টি নিজের রুমে চলে আসে। নাজিয়াত ওর কোমর পর্যন্ত লম্বা ঘন কালো চুলগুলো চিরুনি করে রুম থেকে বের হয়ে সোজা রান্নাঘরে চলে আসে। অতঃপর একটা ট্রের উপর ভাত, তরকারি আর পানি গ্লাস নিয়ে বৃষ্টির রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। কিয়ৎক্ষণ পর নাজিয়াত বৃষ্টির রুমের ভিতর প্রবেশ করতেই দেখে বৃষ্টি বিছানায় দুপা ভাঁজ করে বসে আছে। নাজিয়াত হাসিমুখে খাবারের ট্রেটা বৃষ্টির সামনে রেখে ওর সম্মুখে বসে শান্ত কণ্ঠে বলল, বৃষ্টি, তোমাকে আমি আমার ছোট বোনের নজরেই দেখি। তুমি সারাদিন না খেয়ে আছো, এতে আমার মাঝে যথেষ্ট খারাপ লাগা কাজ করেছে। কিন্তু আমি নিজ থেকে তোমাকে খাবার দিতে আসিনি বা খাবার খাওয়ার বিষয় নিয়ে কিছু জিজ্ঞাসা করিনি, কারণ এমনটা করলে তুমি তোমার অহেতুক ধরার জেদ থেকে বেরিয়ে আসতে পারতে না, বরং আরও বড় কিছু করার জন্য প্রশ্রয় পেয়ে যেতে, যা তোমার জীবনে ভালো ফলাফল বয়ে আনত না। আমরা মেয়ে হয়ে জন্ম নিয়েছি। আমাদের জন্য একটা চিরন্তন সত্যের মতো সত্য নিয়ম তৈরি করা হয়েছে হাজার হাজার বছর আগেই। যেই নিয়মটি আদিযুগ থেকে শুরু করে এখনও সকল মানুষ মেনে চলতেছে, ভবিষ্যতেও মেনে চলবে হয়তো। নিয়মটি হলো, আমরা যখন বুঝদার হয়ে উঠি তখন আমাদের পরিবার ভালো একটা পরিবারে ভালো একজন ছেলের সাথে আমাদের বিয়ে দিয়ে দেন। আমরা তখন হয়ে যাই শ্বশুর বাড়ির সম্পদ। শ্বশুর বাড়িতে আসার পর আমাদের সকলেরই নিজস্ব একটা সংসার তৈরি হয়। আর আমাদের সকল মেয়েদের এই তৈরি হওয়া সংসারকে আপন করে নিতে হয়। সংসারের সকল কাজকে নিজের কাজ হিসেবে মনে করে আজীবন ধরে সম্পন্ন করে যেতে হয়। যখন আমাদের মাঝে হাতে গোনা ২-৪ জন সংসারের কাজ সঠিকভাবে সম্পন্ন করতে ব্যর্থ হয়, তখন শ্বশুর বাড়ির মানুষদের থেকে ছোট বড় অনেক অপমানমূলক কথা শুনতে হয়। যেই কথাগুলো সহ্য করতে না পেরে আমাদের মতোই শত শত মেয়েরা আত্মহত্যার মতো মহাপাপ করতেও দুবার ভাবে না। তোমাকে যেন জীবনে তেমন পরিস্থিতির সম্মুখীন হতে না হয়, তাই সংসারের গুটিকয়েক কাজে তোমাকে অভ্যস্ত করানোর জন্যই সকালে অমন ব্যবহার করেছিলাম তোমার সাথে। আমার ব্যবহারের জন্য মনের মাঝে কোনো খারাপ লাগা জমিয়ে রেখো না কেমন? বৃষ্টি প্রত্যুত্তরে কিছু না বলে জোরপূর্বক হাসি দেয় কেবল। নাজিয়াত বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, খাবারটুকু খেয়ে নাও। ঠান্ডা হয়ে যাওয়ার পথে পাড়ি জমিয়েছে যে। আমি এখন আসছি কেমন? এই বলে নাজিয়াত বৃষ্টির রুম থেকে বেরিয়ে যায়। বৃষ্টি খাবারগুলো খেতে খেতে বিরক্তির স্বরে বলল, এত ভালো লেকচার দিতে পারে, যখন তখন কলেজের লেকচারার হয়ে গেলেই পারে। উফস, অসহ্য। সন্ধ্যা ৭:৩০। নিজরুমে বিছানায় বসে বোর ফিল করছে নাজিয়াত। বিভোর সেই কোনো সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়েছে, এখনও বাড়িমুখো হয়নি। সকালে না খেয়েই চলে গিয়েছিল, দুপুরে না জানি কোথায় কি খেয়েছে। এসব ভাবনার মাঝে যখন নাজিয়াত গভীরভাবে ডুবেছিল, সেই সময় বিভোর রুমে প্রবেশ করে গলায় বাঁধা টাইটা হাত দিয়ে ঢিলা করতে করতে। নাজিয়াতের দিকে লক্ষ্য করতেই দেখে সে একদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। বিভোর ব্যাগটা জায়গা মতো রেখে ওয়াশরুমে প্রবেশ করে। ওয়াশরুমের দরজা বন্ধ হওয়ার শব্দ কানে আসতেই ভাবনার ঘোর কাটিয়ে বের হয় নাজিয়াত। বিভোর এসে পড়েছে বুঝে গিয়ে চটজলদি বিছানা থেকে নেমে বিভোরের জন্য ঠান্ডা পানি আনতে নিচে যায়। কিয়ৎক্ষণ পর বিভোর ওয়াশরুম থেকে বের হয়ে নাজিয়াতকে রুমে দেখতে না পেয়ে নিজের পোশাক পরিবর্তন করতে শুরু করে।
সবেমাত্র শার্টটা খুলে প্যান্টের বেল্টে হাত দিয়েছে বিভোর, সেই সময় এক গ্লাস পানি নিয়ে রুমের দরজার সামনে আসতেই ইমন বিভোরকে খালি গায়ে দেখে দ্রুততার সাথে পিছন ঘুরে বলল, এই আপনার মাঝে কি কমন সেন্স বলতে কিছু নেই? এভাবে দরজা খোলা রেখে কেউ পোশাক পরিবর্তন করে? বিভোর অন্যপাশ হয়ে থাকায় আকস্মিকভাবে নাজিয়াতের কণ্ঠে এরূপ কথা শুনে কিছুটা চমকে ওঠে। পরক্ষণেই দ্রুততার সাথে চেয়ারের হাতলের উপর রাখা টি শার্টটা পরিধান করতে করতে বলল, আপনি তো রুমে ছিলেন না। পোশাক পরিবর্তন করতে তো খুব বেশি সময় লাগতো না আমার। ভেবেছিলাম আপনি আসার আগেই আমার পোশাক পরিবর্তন করা হয়ে যাবে, তাই আর দরজা লাগাইনি। হয়েছে, আজ নিজের হয়ে নিজেরই সাফাই গাইতে হবে না। পোশাক পরেছেন নাকি এখনও অমন অবস্থাতেই আছেন? জি পড়েছি। আপনি ভিতরে আসতে পারেন। নাজিয়াত সামনে ঘুরে রুমের ভিতর প্রবেশ করে বিভোরের দিকে পানির গ্লাসটা এগিয়ে দিল। বিভোর নাজিয়াতের দিকে এক পলক দেখে পানির গ্লাসটা নিয়ে বিছানায় বসে পান করে বলল, ধন্যবাদ। সকালে শুক্রিয়া বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন ডাবল শুক্রিয়া বলছি। বিভোর কিছু বলতে নিবে সেই সময় নিচ থেকে পারভিনের চিৎকার ভেসে আসতে শুরু করে। বিভোর আর নাজিয়াত দুজনেই দ্রুত কদমে রুম থেকে বের হয় নিচে যাওয়ার উদ্দেশ্যে। চলবে ইনশাআল্লাহ,